Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear Facebook friends and relatives. অতি সাম্প্রতিক সিআইএ চিফ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইউনাইটেড কিংডমের সামরিক গোয়েন্দা সংস্থা MI6 তাদের দুই প্রধান মিস্টার বিল বার্নস এবং রিচার্ড মুর, ওনারা CNN সহ পৃথিবীর অন্যান্য নামকরা যে সকল পত্রিকাগুলো আছে, ওয়েস্টার্ন যে সকল আমেরিকান যে সকল পত্রিকাগুলো আছে, সেগুলোতে একটা বিষয় প্রকাশ করেছেন যে বিশ্ব ব্যবস্থা হুমকির সম্মুখীন। এটা সম্ভবত রিপোর্টটা হয়েছে গত 3 দিন আগে, আমার যতদূর স্মরণ পড়ে। তো বিশ্ব ব্যবস্থা হুমকির সম্মুখীন, এই কথার মিনিং কি? তো ওনারা যতদূর প্রকাশ করেছেন তা হলো সাম্প্রতিক সময় ইউক্রেন রাশিয়ার ভিতরের বেশ কিছু ভূখণ্ড দখল করে নিয়েছে, বেশ কিছু এলাকা, টেরিটরি দখল করে নিয়েছে। এর বিপরীতে রাশিয়া কি করছে? রাশিয়া এর বিপরীতে তাদের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অথবা রাশিয়ার ভিতরেই যে সকল অপরাধী আছে, বেশ কিছু অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, মাফিয়ান অ্যাক্টিভিটির সাথে জড়িত যে সকল ডেঞ্জারাস কিলার্স অথবা যারা স্যাবোটাজ করতে পারে, এই জাতীয় যারা আছে, তাদেরকে রাশিয়ান গোয়েন্দা সংস্থা রুচিক তাদের ব্যবহার করছে। তাদেরকে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ফ্লাইং টাইগার, ছোট্ট একটা ফাইটার জেট, এটাকে কাস্টমাইজ করা, এটাকে দেখতে অনেকটা শার্কের চেহারার মতো, শার্কের দাঁতওয়ালা চেহারার মতো, সেই ধরনের ছোটোখাটো এয়ারক্রাফট ইউজ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় ওরা আমেরিকান অথবা ওয়েস্টার্ন লক্ষ্যবস্তুতে তারা আঘাত আনছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটোখাটো শহরে যাচ্ছে, সেখানে মানুষের মধ্যে, সেখানে ওয়েস্টার্নদের লাইফে স্যাবোটাজ ঘটাচ্ছে। আপনারা হয়তো অনেকে এক্সপেন্ডেবল মুভিটা দেখে থাকবেন, ইয়াং যারা আছেন অথবা যারা সাধারণত ইংলিশ মুভি দেখেন। এক্সপেন্ডেবল একটা মুভি করেছে, ওইটাতে ওই মুভিতে ওদের কমান্ডার ইন চিফ থাকে সিলভেস্টার স্ট্যালন। সবগুলো এক্সপেন্ডেবলের প্রত্যেকটা পর্বেই সিলভেস্টার স্ট্যালনকে দেখা গেছে, এবং তার সাথে রিটায়ার্ড বেশ কিছু আর্মি অফিসার্স সিএর সাথে কাজ করেছে, যারা আমেরিকার US মেরিনে কাজ করেছে অথবা ওদের ডেল্টা ফোর্সে জব করেছে, ওদের গ্রিন ব্যারেটে জব করেছে। এই জাতীয় যারা আছে ওরা মিলে একটা টিম করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আক্রমণ চালায়, বিভিন্ন রকম স্যাবোটাজ করে, ওদের লক্ষ্যবস্তুতে ওরা পৌঁছায়। তো এই যে দ্বিতীয় বিশ্ব স্নায়ুযুদ্ধ পরবর্তী যে আজকে বৈশ্বিক ব্যবস্থা, এই ব্যবস্থায় রাশিয়া কী চাচ্ছে আর ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো কী চাচ্ছে? ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো চাচ্ছে ওদের যে বিশ্ব ব্যবস্থা সেটাকে মেনটেন করে রাখতে, ক্যাপিটালিস্ট ইকোনমিক স্ট্রাকচার যেটা, সেটার মধ্যে দিয়ে একটা রাষ্ট্রকে টিকিয়ে রাখতে, যেখানে ওরা দে বিলিভ দ্যাট এখানে মানুষের বাক স্বাধীনতা থাকে, এখানে মানুষের যথেষ্ট পরিমাণ ব্যক্তি স্বাধীনতা থাকে একটা সোসাইটিতে। পক্ষান্তরে রাশিয়াতে অনেক কিছুকেই নিয়ন্ত্রণ করা হয়, মানুষের সম্পদকে নিয়ন্ত্রণ করা হয়, মানুষের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করা হয়, মানুষের পার্সোনাল লাইফকে নিয়ন্ত্রণ করা হয়, কথাবার্তা অনেক কিছুকে নিয়ন্ত্রণ করা হয়। তো সেটা একটা রাশিয়ান স্ট্রাকচারে তারা অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে। তো এই বিশ্ব ব্যবস্থায় বর্তমানে রাশিয়া এবং ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো মুখোমুখি হয়ে তারা যদি বিশ্ব ব্যবস্থাকে হুমকির সম্মুখীন ফিল করে, আপনাকে আমাকে বুঝতে হবে যে ব্যাপারটা অনেক গভীর।
এবং তারা স্বীকার করেছে, সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে সিআইএ এবং MI6 এটা স্বীকার করেছে। তো এতে করে ছোটোখাটো রাষ্ট্রগুলো, ছোটোখাটো বলবো না আমি, কম্পিটিটিভ যে সকল পোলার কান্ট্রিগুলো আছে, যেমন চায়না, ইন্ডিয়া, এই জাতীয় রাষ্ট্রগুলো কি করতে পারে, এই অবস্থায় তারা কি করতে পারে? দেখুন, যেই কারণে রাশিয়া, আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এই সকল রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সেই কারণগুলো চায়না, রাশিয়া ওদের মধ্যেও বিদ্যমান। কিন্তু তারা চিন্তা করবে কিভাবে, যে চায়না, রাশিয়া এবং আমেরিকা যদি উইক হয়ে যায়, তাহলে বিশ্বের ওই শূন্যস্থানটা তারা পূরণ করবে। আসলে কি তারা পারবে? কখনো না। আমেরিকা তার ইয়ারলি সামরিক বাজেট, তার মিলিটারি বাজেট এখন অলমোস্ট $1 trillion, $800 to $900 billion ফর লাস্ট 3 consecutive years। তো এরকম একটা রাষ্ট্র যদি তার বৈশ্বিক আধিপত্য বিস্তার করে রাখতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়, কারণ এই বড় মাপের সামরিক বাজেট মেনটেন করতে গিয়ে US গভর্নমেন্টকে বারবার করে বাজেট ঘাটতিতে পড়তে হচ্ছে এবং তাদেরকে বারবার করে বেইল আউট করাতে হচ্ছে ফেডারেল রিজার্ভ থেকে, ট্রেজারি থেকে বারবার করে ওদেরকে বেইল আউট করাতে হচ্ছে। এখন তাদের প্রায় US গভর্নমেন্ট ইজ আন্ডার $33 trillion। তো এইরকম একটা পরিস্থিতিতে এত বড় একটা ইকোনমি যদি বৈশ্বিক ব্যবস্থাকে হুমকির সম্মুখীন মনে করে, চায়না, ইন্ডিয়া কি করার সক্ষমতা রাখে? চায়না, ইন্ডিয়ার সামরিক বাজেট কত? চায়না, ইন্ডিয়ার সামরিক বাজেট খুবই কম, যেটা আমেরিকার 100 ভাগের 1 ভাগও না। চায়নার আছে রিসেন্টলি সম্ভবত আমার যতদূর স্মরণ পড়ে 100+-। ইন্ডিয়ার যেটা, সেটা তৎসামান্য, মেবি 30 বিলিয়ন অ্যারাউন্ড, আমার যতদূর স্মরণ পড়ে। এটা আপ ডাউন হতে পারে। তো এই বাজেট দিয়ে তারা বৈশ্বিক রাজনীতিতে কী ভূমিকা রাখতে পারবে, আঞ্চলিক রাজনীতিতে কী ভূমিকা রাখতে পারবে? আমাদের বাংলাদেশে রিসেন্টলি আপনারা হয়তো খেয়াল করেছেন, আমাদের বিগত যারা সরকারে ছিলেন তারা আমেরিকাকে অনেকভাবে উপেক্ষা করছিল। বিগত সরকারের একজন মন্ত্রী ছিলেন জনাব আশরাফুল হক, সম্ভবত ওনার নাম। উনি একদিন বলেছিলেন যে আমেরিকান নৌবহর বাংলাদেশের বর্ডারে আসবে না, বাংলাদেশের পানি সীমায় আর আসবে না। এর পিছনের লক্ষ্য কী? ওনারা দেখছিলেন যে আমেরিকা, রাশিয়া যে বড় ধরনের কনফ্লিক্টে জড়িয়ে পড়েছে, তাদেরকে সিরিয়াতে কোঅপারেট করতে হচ্ছে, প্রক্ষান্তরে ইউক্রেনে গিয়ে তারা একে অপরের বিরুদ্ধে মারামারি করতে হচ্ছে। এই যে একটা ডিলেমা, এই যে একটা উভয় সংকট সিচুয়েশন, এই অবস্থায় বাংলাদেশে যারা ছিল, যারা পলিটিশিয়ানস, তারা চিন্তা করলো যে আমেরিকা কখনোই সিরিয়া, ইরাক এবং ইউক্রেন থেকে ফ্রি হয়ে বাংলাদেশে এসে তাদের কোনো বাংলাদেশে তারা কোনো হস্তক্ষেপ করতে পারবে না, রাজনৈতিক ক্ষেত্রে হোক বা সামরিক ক্ষেত্রে হোক। এখন আপনাকে দেখতে হবে যে আমেরিকার ঝামেলা যত বড়, তাদের তো মিলিটারি অ্যাবিলিটিও তত বড়, তাদের তো বাজেটও তত বড়। আমাদের মতো ছোটোখাটো রাষ্ট্রগুলোর ক্ষেত্রে তাদের কী ধরনের বাজেটের দরকার হয়, কী ধরনের নজরদারির দরকার হয়, ব্যাপারটা বুঝতে হবে। আমরা কতটুকু ইম্পর্ট্যান্ট, এখানে মুখ্য বিষয় হলো আমেরিকা অথবা রাশিয়া, এই সকল রাষ্ট্রগুলো আমাদের এখানে হস্তক্ষেপ অথবা তারা এখানে তাদের কর্মকাণ্ড নিয়ে চিন্তা তখনই করবে যখন ওরা আমাদের জায়গাটাকে ইম্পর্ট্যান্ট মনে করে। আমরা কতটুকু ইম্পর্ট্যান্ট একটা জাতি। কিন্তু ব্যাপার হলো, পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের বাংলাদেশে যদি ওদের পলিটিক্যাল এবং স্পেশালি পলিটিক্যাল বিষয়গুলোতে তারা যদি মাথা না দিতে পারে, সেটার ফায়দা আমাদের দেশে ডিকটেটর অথবা কিছু রিজিম আমাদের অঞ্চলগুলোতে, ছোটোখাটো রাষ্ট্রগুলোতে গড়ে উঠবে, যারা কাউকে কেয়ার করে না, দুনিয়ার কোনো ল মানে না, দুনিয়ার কোনো কিছুকে, কোনো ওয়ার্ল্ড সিস্টেমকে মানতে চায় না, যেটা আমাদের দেশে ঘটেছে বিগত 10-15 বছর যাবৎ। তো এর পরম্পরায় কী হলো?
তারা তো দুনিয়ার কাউকে কেয়ার করলো না। আমাদের দেশে যারা আছে তারা রাশিয়ানদের মতো করে একতরফাভাবে নিজেদের মতো করে সব কিছু করার চেষ্টা করলো, কিন্তু ফাইনালি টিকে থাকা সম্ভব হয়নি। সেটা জনগণের সাথে সংঘাত এসে গেছে, রাষ্ট্র আর টিকে থাকতে পারেনি। আমাদের দেশে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, সেখানে ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে বাংলাদেশে তাদের মিলিটারি অথবা তাদের যে আর্মড উইংসগুলো, তাদের যে আর্মড অ্যাক্টিভিটিস, তাদের যে মিলিটারি অ্যাক্টিভিটিস, সেটা তারা বাংলাদেশে কীভাবে পরিচালনা করলো রিসেন্টলি। তারা তো মাঝে মধ্যেই বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করছে, একে অপরের বিরুদ্ধে ঝগড়া লাগিয়ে অথবা কোনো না কোনো ইস্যু তুলে বাংলাদেশের আর্মিকে হত্যা করছে, সৈনিকদেরকে হত্যা করছে মাঝে মধ্যেই, অথবা কোণঠাসা করছে, অথবা চাকরিচ্যুত করছে, কোনোভাবে চাপে ফেলে রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক কর্মকর্তাগণকে। এর কারণ হলো আমাদের সেনাবাহিনী কখনোই তাদের প্রতিরক্ষা নীতি এখন পর্যন্ত ঠিকভাবে তৈরি করতে পারেনি, এবং তারা জানে না তাদের শত্রুকে, এবং তাদেরকে ভারতীয় গোয়েন্দা সংস্থা সবসময় বুঝিয়েছে তোমাদের কোনো শত্রু নেই, আমি তোমার পাশে আছি, তোমার আর শত্রুকে। তো এর দ্বারা কি হয়েছে, আপনি যখনই আমাদের সৈনিকরা সবসময় ভেবে থেকেছে, সবসময় তারা চিন্তা করেছে তাদের কোনো শত্রু নেই, তারা বারবার মার খেয়েছে, তাদেরকে বারবার করে এলিমিনেট করে দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তো এই যে অপকৌশল, সেটা বোঝার জ্ঞান আশা করি আমাদের দেশের সেনাবাহিনীর এখন হয়েছে, নয়তো তারা বারবারই ভারতের ওই চাণক্য নীতির গোলকধাঁধায় পড়ে মারা যাবে। তারা রিসেন্টলি আমাদের দেশে যে ছাত্র জনতার সাথে যে ফাইট হচ্ছিল, সেখানে ভারত তাদের অপারেশনটা কীভাবে চালিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অপারেশনটা চালিয়েছে। তারা পুলিশ বাহিনীর ভিতরে, বাংলাদেশের আনসারের ভিতরে, র্যাব, বিজিবিতে, আর্মিতে তাদের যে লোকগুলো আছে সেগুলোকে দিয়ে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে ভয় দেখানোর জন্য। শেষ সময়টুকুতে এসে তারা হেলিকপ্টার থেকেও টুকিটাকি গোলাগুলি করেছে, হয়তো স্নাইপার রাইফেল ইউজ করেছে তারা। এরপরে তারা কি করলো, বড় বড় বিল্ডিংয়ের উপরে তাদের স্নাইপার নেস্ট করে সেখান থেকে সাধারণ ছাত্রদেরকে গুলি করে করে মেরে তাদেরকে ভয় দেখানোর জন্য এই কাজটা করেছে, এই কাজগুলো করছিল। 5ই অগাস্ট যখন বাংলাদেশে এই মারামারিটা মোটামুটি শেষ হয়ে যায়, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার প্রস্থানের পর, বাংলাদেশ ত্যাগ করার পর, এরপরেও যারা ওই সকল ওদের যে অপারেটিভ, তাদের যে গ্রুপগুলো ছিল, তাদের গ্রুপগুলো এখন ধরা পড়লে তো হয়তো মানুষের হাতে মার খেয়ে মারা যেতে পারে। তখন তারা কি করলো, বাংলাদেশের তাদের যে লোকগুলো আছে তাদের মধ্যে তারা মিশে যাওয়ার একটা প্ল্যান করলো। তো মিশে যাওয়ার জন্য কি করলো, তারা 5 তারিখ রাতেই তাদের বিভিন্ন লোকগুলো, তাদের যে সিভিলিয়ান যে সিভিলিয়ান স্ট্রাকচারগুলো এখানে আছে এবং তাদের যে মিলিটারি উইংসগুলো এখানে তাদের স্ট্রাকচারের মধ্যে আছে, ওই সকল লোকগুলোকে নিয়ে রাতের বেলা তারা গুলি করতে করতে মানুষকে ভয় দেখিয়ে তাদের যে লোকগুলো বিভিন্ন জায়গায় আটকা পড়ে গেছে, বড় বিল্ডিংয়ের উপরে, বিভিন্ন জায়গায় যারা সিক্রেটলি স্নাইপার দিয়ে মানুষকে হত্যা করছিল, বিভিন্ন জায়গায় তাদের কিলিং গ্রুপগুলো মানুষকে হত্যা করছিল, হেঁটে হেঁটে গুলি করে মারছিল, তারা তাদের এই লোকগুলোর সাথে মিশে গেল। রাতের বেলা মিশে এরা মেল্ট অ্যাওয়ে হয়ে গেল, এরা এদিকে ওদিকে তাদের নিজস্ব সেফ প্লেসে তারা চলে গেল। আমাদের 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 আর্মি, আমাদের ডিজিএফআই, আমাদের এনএসআই এই চক্রটাকে এখনও কতটুকু চিহ্নিত করতে পেরেছে আমি জানি না, অথবা চিহ্নিত করার মতো পদক্ষেপ নেওয়ার মতো সামরিক বাহিনীর মধ্যে যারা কর্মকর্তাগণ আছেন ওনারা কতটা শক্তিশালী নিজেদের অনুভব করছেন এখনও আমরা জানি না বিষয়গুলো। কিন্তু বিষয় হলো ওই লোকগুলোর একটা বড় অংশই এখনও আছে। ওদের কিছু অস্ত্রশস্ত্র হয়তো তারা এদিক ওদিক ফেলে দিয়েছে, সেটা প্রশাসনের লোকজন পেয়েছে, কিন্তু তাদের তৎপরতা ভিতরে ভিতরে আছে। এখন এই লোকগুলো কী ধরনের ক্ষতি করতে পারে, এরা বাংলাদেশের ভিতরে হঠাৎ কী ধরনের ক্ষতি করতে পারে, এরা হঠাৎ করে কোথাও কোনো গোলযোগ বাঁধলেই সেখানে কিছু মানুষকে মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তাদের সমস্যা কোথায়? তাদের সমস্যা হলো সাধারণ মানুষ যতক্ষণ ভিজিল্যান্ট থাকবে, চোখ কান খোলা রাখবে, তারা এই অপরাধগুলো করে পালিয়ে যেতে পারবে না। করতে পারবে কোথাও না কোথাও, যদি আমাদের সামরিক কর্মকর্তাগণ, আমাদের রাষ্ট্রের যে সকল কর্মকর্তাগণ আছেন, আমাদের যারা ছাত্র নেতারা আছে, তারা যদি অসতর্ক থাকে, তাদের যদি ব্যাটলফিল্ড প্রিপেয়ারনেস না থাকে, তাদেরকে ভাবতে হবে আমি শত্রু দ্বারা পরিবেষ্টিত,
প্রতি মুহূর্তে আমার উপর আঘাত হতে পারে, আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। এই কথাটা প্রত্যেকটা এই দেশের প্রত্যেকটা সামরিক বাহিনীর সদস্য, পুলিশ, আর্মি, মিডিয়া যারা বাংলাদেশে এখন জব করছেন, সাধারণ মানুষ, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। তাহলে ফার্দার কোনো কিলিং অথবা স্যাবোটাজ করতে বাংলাদেশে 100 বার চিন্তা করতে হবে যে আমি করতে পারবো, কিন্তু পার হতে পারবো না, আমিও মারা পড়বো, আমিও মানুষের হাতে ধরা খেয়ে যাব, মানুষকে মারতে আসবো, আমিও মারা পড়ব। তো তাদের যে কোনো স্যাবোটাজকে প্রতিহত করা সম্ভব, আপনাকে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। এরপরও তারা যে কিছু করবে না এমন নয়, তারা করবে, তারা তাদের চেষ্টা অব্যাহত রাখবে, এটাই স্বাভাবিক। এবং তারা যত বেশি এই দেশের মানুষকে মেরে জুলুম করার প্ল্যান আবার করবে, তত বেশি মানুষের সাথে তাদের সংঘাত বাড়তে থাকবে, ডে বাই ডে। এবং তারা তত বেশি কঠোর শাস্তির সম্মুখীন হবে। মানুষের সাথে তাদের প্রাইমারি যে সংঘাত হয়েছে, এতে দেখা গেছে অনেক লোককে মেরে মানুষ ঝুলিয়ে রেখেছে, অনেক পুলিশের লোক অথবা রাজনীতিবিদকে মেরে মানুষ ঝুলিয়ে রেখেছে। এটা মানুষের ক্রোধ থেকে হয়েছে। এখন যদি তারা আরও ফার্দার প্ল্যান করে যে তারা এদেশের আরও বেশি মানুষ হত্যা করবে, মানুষকে ভয় দেখাবে, আবার মানুষের উপর জুলুম করবে, জুলুমের রাজত্ব কায়েম করবে, তাদের এই যে স্বপ্ন, এটা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু তারা কেন মনে করছে যে মানুষ তাদেরকে ভয় পেয়ে তার জুলুমকে আবার মেনে নিবে? কী কারণে মেনে নিতে হবে? মানুষ তো তোমার উপর আরও সক্রিয় হয়ে যাবে। আফগানিস্তানে কি হয়েছে? সেখানে 1950 থেকে জহির শাহ পর্যন্ত ইটালিপন্থী যে সরকার ছিল, ব্যাপক দুর্নীতি। এর পরবর্তীতে সেখানে রাশিয়ানরা, আফগানিস্তানের কমিউনিস্টরা একটা কমিউনিস্ট বিপ্লব ঘটানোর চেষ্টা করলো। রাশিয়া থেকে 2.5 লক্ষ 3 লক্ষ সৈন্যকে এনে সেখানকার মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে ব্যাপক ধর্মের উপর দমন নিপীড়ন চালালো, পোড়ামাটি নীতি অনুসরণ করলো। এর ফলাফল কী হলো? সারা পৃথিবী থেকে মুসলিমরা সেখানে গিয়ে যুদ্ধ করলো। সেটাতে সিআইএর মদত ছিল, আমেরিকার মদত ছিল। আমেরিকা তো মদত দিবেই, যেখানে রাশিয়ার শত্রু সেখানে আমেরিকা মদত দিবে, এটা তো স্বাভাবিক। সৌদি আরব, পাকিস্তান সবাই মিলে সহযোগিতা করলো, সেখানে একটা সরকার গঠন হলো। সেটা পাকিস্তানপন্থী একটা সরকার ছিল, গুলবুদ্দিন হেকমতিয়ার আরও অন্যান্য যারা ছিল তাদের নেতৃত্বে। ইরানপন্থী কিছু লোক সেখানে আসলো, উজবেকিস্তানপন্থী কিছু লোক আসলো। ইরানপন্থীদের মধ্যে ছিল উত্তরাঞ্চল জোটের বোরহানুদ্দিন রাব্বানি, উজবেক কমান্ডার আব্দুর রশিদ দোস্তাম। এরা কি করলো? দেশের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি করে দেশকে ছারখার করে দিল, ধর্ষণ, লুটপাট দিয়ে দেশকে ভরে দিল। ফলাফল কী হলো? সেখানে ইসলামিস্টদের আরও শক্তিশালী একটা উত্থান ঘটলো, কারণ তারা ডিসিশন নিয়েছে যে আরও কঠোর শাস্তি দিতে হবে। যে লোকগুলো দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে আরও কঠোর শাস্তি দিতে হবে। তখন তারা আরও কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যে সেখানে তালিবান মুভমেন্ট, তাদের উত্থান ঘটল। তাদেরকে 2001 সালে সারা পৃথিবীর সব শক্তি মিলে তাদেরকে 2001 সালে তাদেরকে ক্ষমতাচ্যুত করল টুইন টাওয়ার হামলার পরে। আবার কি হলো? দেশের মধ্যে হামিদ কারজাইয়ের নেতৃত্বে যে সকল সরকারগুলো আসলো, শেষ পর্যন্ত 2টা প্রেসিডেন্ট তারা তৈরি করেছিল। আবদুল্লাহ আরেকজন যে ছিলেন, তার নাম আমার এখন স্মরণ আসছে না। সোজা কথা, লাস্টে তারা 2টা প্রেসিডেন্ট বানাচ্ছে। একটা রাষ্ট্রে 2টা প্রেসিডেন্ট হয়, তো তাদের কী পরিমাণ লুটপাটের লোভ! এই দুর্দশা থেকে বাঁচার জন্য আবার আফগানিস্তানের জনগণ তালেবানদেরকেই তাদের শাসক হিসেবে অ্যাকসেপ্ট করে দিল। কেন? তারা দেখতে চায় বাজে লোকগুলোকে কঠোর শাস্তি দেওয়া, কারণ বাজে লোকগুলোকে কঠোর শাস্তি দেওয়া না হলে দেশ থেকে দুর্নীতি, নৈরাজ্য কোনোভাবেই কাটছিল না। তো বাংলাদেশে যারা বারবার করে এই ধরনের স্বপ্ন দেখছেন যে আপনি মানুষকে আবার মারবেন, আবার জুলুম করবেন, মানুষ বসে থাকবে? আপনার কি মনে হয় মানুষ তার ডিফেন্সের চেষ্টা করবে না? মানুষ তার সম্পদ হারা হয়ে যাচ্ছে, সে তার সম্পদ ফিরে পাওয়ার চেষ্টা করবে না?
তো বাংলাদেশে যদি আপনারা এটা করতে থাকেন, আপনারা জুলুম নির্যাতন বাড়াতে থাকেন, এই দেশের অধিকাংশ মানুষ মুসলিম, তারাও তো চাইবে আপনাদেরকে কঠোর শাস্তি দিতে। তারাও তো আস্তে আস্তে কঠোর শাস্তি আনার চেষ্টা করবে। তারা সবাই বলছে যে যারা বাংলাদেশের সাম্প্রতিক সময় দেশের মানুষের সম্পদ লুট করে যারা এখন জেলখানায় আছে, অনেকেই নাকি জামাইয়া ধরে আছে, কঠোর শাস্তি মানুষ দেখতে পাচ্ছে না। তো মানুষ তো নিরাশ হয়ে যাবে, নিরাশ হয়ে তো মানুষ নিজ হাতে আইন তুলে নিবে। আপনারা তাদের শাস্তি দিন, মানুষ যেন মানুষের হাতে আইন তুলে নিতে না হয়। কঠোর শাস্তি দিন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। না দিলে এই মানুষ মানুষের হাতে আইন তুলে নেবে, মব জাস্টিস করবে মানুষ। আপনি কয়জনকে ঠেকাবেন, কয়জনকে আটকাবেন? এরপরও একটা বিষয়, যারা দেশের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চায়, যেই লোকগুলো যুদ্ধ দেখি কথায় কথায় ঝগড়া, মানুষকে গালিগালাজ করা, মেরে ফেলবো, কেটে ফেলবো, আমাদের সাথে কেউ পারবে নাকি, আমরা অমুক দল, আমরা তমুক দল, আমাদের সাথে ভারত আছে, আমাদের সাথে শক্তি আছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলে বোঝা যায় অনেকেই, অনেক ছাত্ররা, অনেকেই যারা ভারতপন্থী, তারা অনেককে থ্রেট দিচ্ছে, মেরে ফেলবো, খেয়ে ফেলবো। এই যে আপনি থ্রেট দিচ্ছেন, এই জাতীয় লোককে এদের থেকে সলিউশন কি? সোসাইটির সলিউশন কি? যে খুব বেশি যুদ্ধ করতে চায়, মারামারি করতে চায়, তাকে আপনি এত বেশি যুদ্ধ দিয়ে দিবেন সে যেন তার বাবার নাম ভুলে যায়। যুদ্ধ করতে করতে সে যেন আত্মহত্যা করে ফেলে, টায়ার্ড হয়ে যায়। যারা সমাজের শান্তি চায় না, সমাজের শৃঙ্খলা নষ্ট করতে চায়, কথায় কথায় মানুষকে মারবে, কাটবে বলে ভয় দেখায়, তাকে যুদ্ধ দিয়ে দিন। নাও যুদ্ধ কত করতে পারো তুমি করো, যেন যুদ্ধ করতে করতে সে ধ্বংস হয়ে যায়। আপনি আর আমি তাকে শান্তির কথা বললে সে শুনবে না। তো না বললে, না শুনলে তাকে যুদ্ধ দিয়ে দিন। নাও যুদ্ধ তুমি করো, কত করতে পারো। দেখুন, আমরা আমাদের দেশে একটা কথা, হতাশামূলক একটা কথা কিছু লোক বলে যে ঐক্য 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 কবে হবে, কি হবে, এই কি সেই কি, অনেক কথা আমাদের মানুষ বলে। অনেকে বলে ইসলামী দলগুলো ঐক্য কবে হবে, অনেকে বলে রাষ্ট্রের সব মানুষের ঐক্য কবে হবে। আরে ভাই, বিভাজন যাদের চরিত্র, যে ক্ষমতার লোভে, খ্যাতির লোভে, সম্পদের লোভে যে বিভাজিত হয়ে যাবে, সে তো বাজে কাতারে চলেই গেল। রাষ্ট্রের দুইটা কাতার থাকে, যে কোনো রাষ্ট্রের দুইটা কাতার থাকে, ভালো মানুষের কাতার, খারাপ মানুষের কাতার। আপনি ঐক্য ঐক্য বলে মাথা নষ্ট করবেন না। যে খারাপ মানুষের কাতারে চলে যেতে চায়, যে ক্ষমতার মোহে, সম্পদের লোভে যে খারাপ মানুষের কাতারে চলে যেতে চায়, তাকে চলে যেতে দিন। আপনাকে নিজেকে ভালো রাখতে হবে। বাংলাদেশের যে সকল দলগুলো, এই দেশের যে মানুষগুলো ভালো মানুষের কাতারে থাকতে চায়, তারা ভালো মানুষের কাতারে থাকবে। যারা বাজে মানুষের কাতারে চলে যেতে চায়, তাদের চলে যেতে দিন। বহু দল, বহু মত, এসব কিছুকে আপনি কেয়ার করবেন না, তোয়াক্কা করবেন না। এগুলো কোনো বিষয় না। যে সকল লোকগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায়, আপনি তাকে দুর্বল হয়ে যেতে দিন। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন। আপনি আপনারটা করে যান, আপনিই জয়ী হবেন। কে আসলো না, আপনি যুদ্ধক্ষেত্রে এসব চিন্তা করতে পারবেন? বাংলাদেশ একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। এটা নিয়ে আপনার মাথা ব্যথারও কোনো কারণ নেই। অমুক তো ছুটে গেল, তমুক তো ছুটে গেল, এই হলো সেই হলো, বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে, বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে। হোয়াট ইজ বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে? বিপ্লব হলো পৃথিবীর জুলুমের মোকাবেলা করার যে সাহস, সেটাকে বিপ্লব বলে। আপনি কি সেই সাহস হারিয়ে ফেলেছেন? না, আপনার সে সাহস থাকবে, আপনি বারবার জয়ী হবেন। কে ঐক্য নষ্ট হয়ে গেল, কে কোথায় গেল, কোন বাজে লোকটা কি স্যাবোটাজ করলো, কিচ্ছুকে আপনি পাত্তা দিবেন না, মাথায় রাখবেন না। যুদ্ধক্ষেত্রে নিয়ম হলো, শত্রু বাহিনী যখন গুলি করে, হাজার হাজার লাশের উপর দিয়ে আপনাকে সামনে আগাতে হয়। আপনার সামনে লক্ষ লক্ষ লোক মারা যাবে, আপনি সেটা কেয়ার করলে হবে না। বহু লোক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে, আপনি সেটা কেয়ার করলে হবে না। আপনি যদি যুদ্ধ করতে চান, আপনাকে এগিয়ে যেতে হবে, জয় আপনারই হবে।
যুদ্ধক্ষেত্রে সেই জয়ী হয় যে সব কিছুর মধ্যে দিয়ে লক্ষ মানুষের লাশের উপর দিয়েও যে সামনে এগিয়ে যেতে পারে। আপনি কেন প্রত্যাশা করছেন যে ভারত বাংলাদেশে লাশ ফেলবে না, ইন্ডিয়া বাংলাদেশে আর লাশ দেখতে চায় না? আপনি তাদের লোকগুলোর তাদের সমর্থক লোকগুলোর কথায় বুঝতে পারেন না যে তারা কতটা রক্তপিপাসু? আরও কত লাশ ফেললে তারা খুশি হবে? তারা আপনার আর আমার অন্তরে ভয় সৃষ্টি করতে চায়, লাশ ফেলে মানুষ হত্যা করে ভয় সৃষ্টি করতে চায়। এটা তারা বারবারই চেষ্টা করবে, তাদের চরিত্রই এটা, নৈরাজ্য সৃষ্টি করা, মানুষে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা তারা করবেই। আপনাকে আমাকে ভয় পেলে চলবে না। হাজার লাশের উপর দিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, হাজার বিভাজনের মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। যুদ্ধক্ষেত্র থেকে বহু লোক পালিয়ে যাবে, তাতে কি আসে যায়? যে পালিয়ে যাবে সে ধ্বংস হয়ে গেল, সে লাঞ্ছনার সহিত জীবনযাপন করবে। আপনাকে আমাকে যেটা মাথায় রাখতে হবে, বাজে লোকের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতার, এই দেশের সৎ সৈনিকগণ যারা আছেন, আপনাদের যুদ্ধটা অব্যাহত রাখতে হবে। আমাদের এই যুদ্ধটা আমরা অব্যাহত রাখতে হবে। আপনি আমি মারা যেতেই পারি, এটা তো স্বাভাবিক বিষয়, তাতে কি? আপনারা শুধুমাত্র খেয়াল রাখেন, নেতৃত্ব কখনোই দুর্বল হবে না, ক্ষমতার লোভ করবেন না, সম্পদের লোভ করবেন না, খ্যাতির লোভ করবেন না, কখনোই দুর্বল হবে না। আপনি স্বাধীনভাবে বাঁচতে হলে আপনাকে একটা কথাই মাথায় রাখতে হবে, জালেমদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। তাদের বিরুদ্ধে সবসময় আপনি শক্তিশালী অবস্থানে থাকতে হবে। কে আসলো, কে গেল, কে কোথায় গেলো, এগুলো কোনো বিষয়ই না। 100 জন যাবে, 1000 লোক আপনার সাথে যোগ দিবে। আপনি যদি অটল থাকেন, আপনি যদি সত্যের উপর অটল থাকেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন, 100 লোক আপনাকে ছেড়ে চলে যাবে, আরও 1000 লোক আপনার সাথে যোগ দিবে। সেটা মাথায় রাখেন, পজিটিভ থাকেন। কথায় কথায় হতাশামূলক কথাবার্তা বলে অনেক লোক, বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে। হোয়াট ইজ বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে? ব্যাপারটা কি? মানুষের মধ্যে থেকে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে? না। কেন হারাবে? যে এই মানুষগুলো আজ থেকে 2 মাস আগেও তাদের শক্তি হারায়নি, আজকে কেন হারাবে? আপনি মনে করবেন না যে সাময়িক মানুষ নিহত হচ্ছে, আহত হচ্ছে, এর কারণে সে জুলুমের বিরুদ্ধে আর দাঁড়াবে না। আরে ভাই, তার জীবনের কি পরিবর্তন চলে এসছে? যেই লোকগুলো জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা সবাই কি ধনী হয়ে গেছে? তাদের জীবনের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান হয়ে গেছে? তো তারা কেন দাঁড়াবে না অন্যায়ের বিরুদ্ধে? তারা বারবার দাঁড়াবে। দুর্নীতির বিরুদ্ধে, দেশের অপরাধের বিরুদ্ধে তারা বারবার দাঁড়াবে। বিপ্লব আপনার আর আমার সাহসকে বলা হয়। বিপ্লব মানে এটা কোনো সাংগঠনিক তৎপরতা নয়। প্রত্যেকটা মানুষের এই সাহসটুকু আছে, যে একবার এই সাহস করে তার সারা জীবন থাকে। এই জেনারেশনের যারা, যে 1-1.5 কোটি লোক রিসেন্টলি এই দেশে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা এই শক্তি তাদের বাকি জীবন যতদিন বেঁচে থাকে তাদের এই শক্তি হারাবে না। আপনি কীভাবে চিন্তা করেন যে মানুষের বৈপ্লবিক চিন্তা হারিয়ে যাচ্ছে? সব সমস্যার সমাধান, সব অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে গেলেও তো মানুষের মধ্যে থেকে তার বিপ্লবিক এই যে এক্সপেরিয়েন্স সে গত 2 মাসে সে অর্জন করেছে, এটা কি সে হারিয়ে যাবে তার ভিতর থেকে? না, কখনোই না। অতএব হতাশামূলক কোনো কথা বলবেন না ভাই, যারাই বলেন। হতাশা শুধু আপনার হতে পারে, সব লোক আপনার মতো হতাশ হবে না। আপনি হতাশ হয়ে গেলে সেটা আপনার বিষয়। সব লোক হতাশ হবে না। যারা সমাজে শক্ত মানুষের, একজন আবু সাঈদ দাঁড়িয়েছিল, তার সাথে সবাই যোগ দেয়নি? এই দেশের সবাই। আপনি কীভাবে চিন্তা করেন যে এই দেশে এখন লক্ষ মানুষ, কোটি মানুষ দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে, তাদের সাথে মানুষ থাকবে না? যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দিন, কিন্তু যারা মানুষের ন্যায়ের পক্ষে থাকবে তারা এসে আবার যোগ দিবে। এটা জুলুমের বিরুদ্ধে মানুষের অবস্থান। কোনো দলমতকে লক্ষ্য করে আমি বলছি না, যেই করবে, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, সে জামাত ইসলামী হোক, সে যত রাজনৈতিক দল আছে, জাতীয় পার্টি হোক, যারাই এদের মধ্যে থেকে
মুখোশ ধারণ করে, রাজনৈতিক মুখোশ ধারণ করে মানুষকে জুলুম করার মানসিকতা রাখবে, তাদের বিরুদ্ধে এদেশের লোক বারবার দাঁড়াবে। শুধু এই দেশের নয়, পৃথিবীর সব দেশের মানুষই বারবার দাঁড়িয়েছে। না দাঁড়ালে পৃথিবীতে এত যুদ্ধ কেন হচ্ছে? ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতাকে মাথায় রাখুন, ভয় পাবেন না, প্রিপেয়ার্ড থাকুন, প্রস্তুত থাকুন। তারা কোনো অপকর্মে করে পালিয়ে যেন না যেতে পারে। ইনশাআল্লাহ ভাই, আল্লাহ আমাদের সকলকে আত্মার শক্তি, নৈতিক শক্তি অর্জনে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ দেখা হবে ভাই। আসসালামু আলাইকুম।